2025 সালের 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি 2026 সালে, রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে এই কাঙ্ক্ষিত নির্বাচন। বলতে গেলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গত এক বছরে যা অর্জন করেছে তা সত্যি অভাবনীয়। দেশের অর্থনীতিতে এসেছে স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি 14% থেকে কমে এসেছে 8.48%, যা 35 মাসের মধ্যে সর্বনিম্ন। ভাবা যায়? এর সাথে এসেছে রেকর্ড $30.33 বিলিয়ন রেমিটেন্স। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গণতন্ত্রের পথে দেশের এগিয়ে চলা। সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইন বাতিল করে সাংবাদিকদের সব মামলা প্রত্যাহার করা হয়েছে। এখন আসল প্রশ্ন, নির্বাচনী মাঠে কারা এগিয়ে রয়েছে? এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে অভিভূত হয়েছে। তাদের সাথে রয়েছে 12টি দলের শক্তিশালী জোট, আর লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী নির্বাচনের কৌশলগত তদারকি করে চলেছেন। কিন্তু রাজনৈতিক খেলা এখানেই শেষ নয়। জুলাই অভ্যুত্থানের বীর ছাত্রনেতাদের নিয়ে গঠিত হয়েছে একেবারে নতুন দল, জাতীয় নাগরিক দল বা এনসিপি। তাদের 2 দফা ইশতেহার দেখলেই বোঝা যায় এরা কোনো সাধারণ প্রতিদ্বন্দ্বী নয়, বরং একেবারে সিরিয়াস চ্যালেঞ্জার। কিন্তু সাম্প্রতিক একটি জরিপের ফলাফল সবাইকে চমকে দিয়েছে। জুলাই 2015 সালের জরিপে উঠে এসেছে প্রায় অর্ধেক, মানে 48.5% ভোটার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি কোন দলকে ভোট দেবেন। আরও আশ্চর্যের বিষয় হলো এই সংখ্যা অক্টোবর 2024 সালে 37.6% থেকে আরও বেড়েছে। মানে হলো রাজনৈতিক দলগুলোর জন্য এখনও অনেক কাজ বাকি। একসময়ের ক্ষমতাধর আওয়ামী লীগের বর্তমান অবস্থা দেখলে যে কেউ অবাক হবেন। দলটি এখন সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নির্বাচন কমিশন দলের নিবন্ধনই বাতিল করে দিয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে পলাতক জীবনযাপন করছেন, আর তার বিরুদ্ধে চলছে মানবতা বিরোধী অপরাধের গুরুতর মামলা। বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠিয়েছেন। নির্বাচনী পদ্ধতি নিয়েও দলগুলোর মধ্যে তীব্র বিতর্ক চলছে। বিএনপি জোরালোভাবে সমর্থন করছে ফার্স্ট পোস্ট দ্য পোস্ট সিস্টেমের, অন্যদিকে জামায়াত সহ ছোট দলগুলো দাবি করছে আনুপাতিক প্রতিনিধিত্বের। মজার ব্যাপার হলো একটি জরিপে 71% মানুষ উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনের প্রস্তুতি মাত্রা দেখলেই বোঝা যায় এর গুরুত্ব। 148টি রাজনৈতিক দল আবেদন করেছে, যার মধ্যে 80টি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। নির্বাচনী কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,956 কোটি টাকা, আর আইন শৃঙ্খলা নিশ্চিত করতে অতিরিক্ত 50,000 নিরাপত্তা বাহিনী মোতায়েন পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচনের ঘোষণার পর রাজনৈতিক নেতাদের বক্তব্যে ভিন্ন ভিন্ন সুর শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টা ইউনূস দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন, সংস্কার ছাড়া নির্বাচন নয়। পাল্টা জবাবে লন্ডন থেকে তারেক রহমান ঘোষণা করেছেন বিএনপি এবং মিত্র দলগুলো একসাথে দুর্দান্ত জোট করে নির্বাচনে অংশ নেবে। তার বাংলাদেশ ফার্স্ট স্লোগান এখন দলের মূল আদর্শ হয়ে উঠেছে। জুলাই অভ্যুত্থানের তরুণ নেতাদের দল এনসিপি কিন্তু সম্পূর্ণ ভিন্ন সুর বলছে। যথাযথ সংস্কার ছাড়া ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন একেবারেই সম্ভব নয়। তারা দৃঢ়ভাবে চায় সংবিধান পরিষদের মাধ্যমে সম্পূর্ণ নতুন সংবিধান। আর জামায়াত ইসলামী 300 আসনেই লড়াইয়ের জোরালো প্রস্তুতি নিয়েছে, তবে তাদের মূল দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম। এই সব মিলিয়ে মূল দ্বন্দ্বটা স্পষ্ট। ইউনূস বলেছে আগে সংস্কার তারপর নির্বাচন, বিএনপি চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন, আর এনসিপি জোর দিয়ে বলছে পূর্ণাঙ্গ সংস্কার আগে, নইলে নির্বাচন অর্থহীন। তো এবার বলুন তো, আগামী নির্বাচনের শেষ পর্যায়ে কে জিতবে? বিএনপির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সংগঠন, নাকি এনসিপির তারুণ্যের শক্তি আর বিপ্লবী স্পিরিট, নাকি অন্য কোনো রাজনৈতিক চমক অপেক্ষা করছে? একটা বিষয় কিন্তু পুরোপুরি নিশ্চিত, আগামী ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক আপডেট এবং নির্বাচনী খবর পেতে এখনই ঢাকা ন্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।